শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আদালতে আসামিরা রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ। সর্বোচ্চ সাজার আবেদন রাষ্ট্রপক্ষের। 3 মাসের মধ্যে শিশুরা পাবে স্কুল ড্রেস। এই বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল। মাদক নির্মূলে খেলাধুলায় বিপ্লব ঘটাবে সরকার। এবার হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। টেস্টে মিলবে বিশেষ ছাড়। জুলাই থেকে বগুড়া সহ 5 জেলায় বিতরণ শুরু। ব্যর্থ দেশগুলো থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ। 1 দশকে কমেছে পরিবেশ খাতে বরাদ্দ। ভাঙনে বিলীনের পথে ভোলার মাঝের চর। সুবিধাবঞ্চিত 2000 পরিবার। এবং ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের। অস্বীকার সেন্ট্রাল কমান্ডের। ট্রাম্পের যুদ্ধ পরিচালনা ক্ষমতায় লাগাম টানল প্রতিনিধি পরিষদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চলছে শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী চার্জশিট ও সাক্ষ্য থেকে পাওয়া আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ তুলে ধরেছেন। তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করবেন তিনি। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করবেন সরকার নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করতে পারেন ট্রাইব্যুনাল। আগামী সপ্তাহের শুরুতেই রায় হতে পারে এই মামলার। বুধবার আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন তার স্ত্রী স্বপ্না। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে রামিসাকে ধর্ষণ, হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এই মুহূর্তে তার যুক্তিতর্ক উপস্থাপন করছেন। যুক্তিতর্কের শুরুতেই তিনি এই মামলার চার্জশিটে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গিয়েছে সেই অভিযোগগুলো তিনি আদালতে পড়ে শোনান। এর পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সেই ঘটনার সময়ের যে বর্ণনা, সেই বর্ণনা তিনি এই মুহূর্তে আদালতকে এক এক করে পড়ে শোনাচ্ছেন এবং একই সময়ে এই ঘটনাস্থল থেকে যে সকল আলামত জোগাড় করা হয়েছে সেই আলামতের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে যেভাবে অভিযোগ প্রমাণিত হতে পারে সেই বিষয়গুলো তিনি এই মুহূর্তে আদালতকে পড়ে শোনাচ্ছেন। এবং যখন সাক্ষীদের পাওয়া তথ্য মতে এই সম্পূর্ণ বিষয়গুলো ওনার আদালতকে জানানো শেষ হবে, তখন এরপরে তিনি এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগের প্রেক্ষিতে যে সকল ধারায় অভিযোগ আনা হয়েছে সেই ধারার ক্ষেত্রে কি কি শাস্তির বিধান রয়েছে সেই শাস্তির বিধানগুলো তিনি আদালতকে আরেকবার আদালতে উপস্থাপন করবেন এবং একই সাথে এই ধরনের অন্যান্য মামলার ক্ষেত্রে কি ধরনের সাজা দেওয়া হয়েছে, এই সমাজে এই সাজার কি ধরনের প্রভাব ফেলতে পারে এবং এই সাজা কিভাবে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে সেই বিষয়গুলি তিনি এরপরে আদালতে তুলে ধরবেন। এবং যখন তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়ে যাবে এরপরে আবার আসামি পক্ষের আইনজীবী তার যুক্তিতর্ক শুরু করবেন এবং তিনি তখন চার্জশিট এবং সাক্ষ্য গ্রহণের মাধ্যমে যে সকল তথ্য উঠে এসেছে সেই সকল তথ্য যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত যথেষ্ট নয় এই ধরনের যুক্তি তিনি আদালতে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে আসামিদের যেন সর্বোচ্চ সাজা অর্থাৎ যা কারাদণ্ড, মৃত্যুদণ্ড যেন না হয় সেই প্রেক্ষিতেও তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের পক্ষে। তো যখন উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়ে যাবে এরপরই ধারণা করা হচ্ছে যে আজই রায়ের তারিখ ঘোষণা করা হয়ে যাবে। এবং এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদেরকে জানিয়েছিলেন যে আগামী সপ্তাহের প্রথম দিকেই এই মামলার রায় ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এর আগে এই মামলায় একই দিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সেই সাক্ষীরা জানিয়েছেন যে তারা সোহেল রানাকে যে সেই ঘটনাস্থলে তারা পালাতে দেখেছেন এবং পরবর্তীতে যে সোহেল রানার বিপক্ষে তারা যেসব প্রমাণ পেয়েছেন সেগুলো জানা গেছে। তো এখন পর্যন্ত এই মামলার এই ছিল আমার কাছে সর্বশেষ। মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে প্রাথমিকের সব শিক্ষার্থী স্কুল ড্রেস পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। চলতি বছরের মধ্যে সারা দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।
শিশুরা ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নিজেকে তৈরি করতে শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন। আমাদের প্রধানমন্ত্রী তার ভাবনা আগামী বাংলাদেশ, ওনার ভাবনা আমাদের শিশুদের জন্য পুষ্টিহীনতায় না ভোগে, সেই জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। যতক্ষণ পর্যন্ত সবলভাবে দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত সবল বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার আমাদের স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যেখানে আনন্দময় ব্যবস্থা তৈরি হবে, সেখানে আমাদের শিক্ষার্থীরা ক্রীড়া এবং সংস্কৃতিকে সর্বোচ্চ প্রাধান্য দিবে। আমাদের স্কুলগুলোতে কেউ বিএনসিসি করবে, কেউ স্কাউট করবে, কেউ গার্লস গাইড করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে কেউ বাংলা এবং ইংরেজির পাশাপাশি ফ্রান্স, ইটালি বা জার্মানির ভাষা শিখবে। ফ্যামিলি ও কৃষক কার্ডের পর এবার সবার জন্য হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। জুলাই থেকে প্রথম ধাপে বগুড়া সহ 5 জেলায় আসছে এই সুবিধার আওতায়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন, এতে মিলবে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়। বিষয়টিকে স্বাগত জানালেও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে স্বাস্থ্য খাতের ডিজিটাল সেবা ব্যর্থ হওয়ার ঘটনা থেকে সরকারকে শিক্ষা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। হাসান ওয়ালির প্রতিবেদন। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি হেলথ কার্ড। নাগরিকের চিকিৎসা সংক্রান্ত সব তথ্য থাকবে এক কার্ডে। জুলাই থেকে সরকারি স্বাস্থ্যসেবার নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। জুন থেকে কিছুটা পিছিয়ে জুলাইয়ের প্রথম ধাপে খুলনা, বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী এবং নোয়াখালীতে চালু হচ্ছে কার্ড। পর্যায়ক্রমে যা ছড়িয়ে দেওয়া হবে পুরো দেশে। হেলথ কার্ড আমাদের একটা নির্বাচনী ইশতেহারে আমাদের ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখভাল করতেছেন, বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করতেছে, এটার কাজ চলছে এবং ইনশাল্লাহ এটা জনগণের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে এটা দ্রুত গতিতে এটা এগিয়ে যাবে। হেলথ কার্ড হলো একটি ইলেকট্রনিক কার্ড যা প্রতিটি রোগীর জন্য আলাদা একটি ইউনিক আইডি বহন করবে। রোগীর মেডিকেল রেকর্ড ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা হবে। কার্ড পাঞ্চ করলেই জানা যাবে রোগীর পুরনো রোগের ইতিহাস সহ নানা তথ্য। যদি সম্ভব এ বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। জানালেন, এই কার্ডে প্রতিটি নাগরিক পাবেন সরকারি ও নির্ধারিত হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়। পাশাপাশি থাকছে বছরে একবার ফ্রি স্বাস্থ্য পরীক্ষার সুবিধা। টেস্টগুলো করতে হয়, তার জন্য কিছু ফি দিতে হয়, খুব কম টাকা। সেখানে আমরা দেখব যে কোনো টেস্ট তাকে ডিসকাউন্ট দেওয়া যায় কিনা হেলথ কার্ডের মাধ্যমে। প্রত্যেকটা নাগরিক বছরে একবার তার খুব বেসিক কিছু টেস্ট করানো যায় কিনা বিনামূল্যে। আমরা প্রিভেনশনকে জোর দেওয়ার জন্য আমরা চিন্তা করছি যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাব। আমরা আমাদের দেশের যে ট্রিটমেন্ট সেন্ট্রিক ব্যবস্থা, এটাকে পরিবর্তন করে আমরা প্রিভেনশন এবং প্রমোশন সেন্ট্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসবো। এই উদ্যোগকে স্বাগত জানালেও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবা ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা থেকে সরকারকে শিক্ষা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকগুলো মডেলও আছে, এই মডেলে আমরা তুলনা করতে গিয়ে সময় নষ্ট যেন না করি। যে কোনো একটা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে যে কোনো একটা শুরু করে দিতে হবে। কাজের মধ্য দিয়ে হয়তো আমরা পরে সংশোধন করব। হেলথ কার্ডের সুফল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রচার প্রচারণার পাশাপাশি হাসপাতালগুলোকে ডেডিকেটেড করার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে কর্মরত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সকালে সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বাংলাদেশ ও ইউএনডিপির চলমান উন্নয়ন সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের উন্নয়ন, জলবায়ু অভিযোজন, সুশাসন ও অর্থনৈতিক রূপান্তর সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের অংশীদার হিসেবে কাজ করে আসছে জাতিসংঘের এই সংস্থাটি। পরে শিল্প মন্ত্রণালয়ের আওতায় থাকা বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক করেছেন
প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। সময় সংবাদে আরও থাকছে। অগ্নিকাণ্ডের 2 সপ্তাহেও চালু হয়নি খুলনা মেডিকেলের অপারেশন থিয়েটার, বন্ধ জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার, ঝুঁকিতে অপেক্ষায় থাকা শতাধিক রোগী। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। রোদের তেজ কমলেও গরম বাতাসে বাইরে থাকা হয়ে উঠেছে দুর্বিষহ। বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোক ও অসুস্থতার ঝুঁকি। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে বাতাসেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে। তবে দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অনেক গরমে গায়ের পানি ঝরে যাইতেছে, আর আমরা ডাব খাইতেছি যাতে এই পানিটা শূন্যতা দূর করার জন্য এই ডাবটা কিনতেছি। চলতে পারতাম তাহলে আর রাস্তাতে বাইরেতাম না, বুঝেন না? আর কি বলবো, যদি 2-4 দিন ঘরে বসে থাকার তৌফিক দিত তাহলে বসে থাকতাম। এবার আসছে বাজেটের খবর। আসছে বাজেটে আবারও সামনে এসেছে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবহেলার বিষয়টি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও লবণাক্ততায় প্রতি বছর বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি, অথচ বাড়ছে না বরাদ্দ। তাই উপকূলের জন্য বিশেষ জলবায়ু বাজেট বাড়ানোর দাবি পরিবেশবিদ ও গবেষকদের। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। গত 2 দশকে সিডর, আইলা, বুলবুল, আমফান, ইয়াস সহ একের পর এক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 22,000 কোটি টাকা। প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলে ক্ষতির পরিমাণ বাড়ছেই। অথচ গত 1 দশক ধরে জলবায়ু ও পরিবেশ খাতে বরাদ্দের হার কমেছে। 2016-17 অর্থ বছরে মোট বাজেটের 8.21% বরাদ্দ থাকলেও সবশেষ বাজেটে তা নেমেছে 5%। ফলে টেকসই বাঁধ, সুপেয় পানি, যাতায়াত, জলাবদ্ধতা নিরসন ও পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থায়ন না হওয়ায় সংকট তীব্র হচ্ছে বলে মনে করছে পরিবেশবাদী সংগঠনগুলো। গয়রাতে এখনো বাঁধ হয়নি, মানুষদের পানির কোনো ব্যবস্থা নাই, পানি ছাড়া তো মানুষ থাকতেই পারে না। কৃষি উৎপাদন ক্রমশ কমতেছে, যার ফলে মানুষদের টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। বেসরকারি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে দক্ষিণাঞ্চলের মাটির লবণাক্ততার পরিমাণ ও পরিধি কয়েক দশকে 2 থেকে 3 গুণ বেড়েছে। এতে কমছে কৃষি উৎপাদন, বাড়ছে সুপেয় পানির সংকট। এছাড়া এ অঞ্চলের প্রায় 2000 কিলোমিটার বেড়িবাঁধের অনেক স্থান ঝুঁকির মধ্যে। সামান্য জলোচ্ছ্বাসেও প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। এজন্য বাজেট প্রণয়নের ক্ষেত্রে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। বাজেট তো তখনই সম্ভব হয় সরকারের পক্ষে যখন প্রকৃত অর্থে ক্ষয়ক্ষতিটা আমরা নিরূপণ করতে পারি। এখন এই ক্ষয়ক্ষতি নিরূপণের 2টো পদ্ধতি, এক বিল্ডিং ভেঙে যাচ্ছে, আমার ব্রিজ ভেঙে যাচ্ছে, রাস্তা কালভার্ট নষ্ট হয়ে যাচ্ছে, এগুলি ধরেন ইকোনমিক্যাল ক্ষয়ক্ষতি বোঝা গেল। কিন্তু নন ইকোনমিক্যাল, আর্থিক, সরাসরি আর্থিকভাবে ক্ষতি না, সেটি নিরূপণ করে এবং কথা বলাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। উপকূলের জন্য আলাদা ক্লাইমেট বাজেট, টিআরএম কার্যক্রম সম্প্রসারণ, টেকসই বাঁধ নির্মাণ, নিরাপদ পানি ও পুনর্বাসন কর্মসূচিতে প্রয়োজনীয় বরাদ্দের দাবি পরিবেশবাদীদের। থোক বরাদ্দ নয়, একটা বাজেটে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ রাখা হয় এবং এই নির্দিষ্ট পরিমাণ রাখলে সেখান থেকে আমাদের যে ক্ষয়ক্ষতির যে পূরণটা যদি হয় তাহলে আমরা উপকূলীয় মানুষ উপকৃত হবে। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ম্যাপল ক্রাফটের তথ্য মতে জলবায়ু ঝুঁকিতে বিশ্বের 16টি দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। দেশের উপকূলীয় অঞ্চল শুধু প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতেই নয়, বরং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। মৎস্য, বনজ সম্পদ, কৃষি ও পর্যটনের বড় অংশ নির্ভর করছে এ অঞ্চলের উপর। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় উপকূলীয় বোর্ড গঠন সহ দীর্ঘমেয়াদী বাজেট প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
ভোলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এখন চরম অস্তিত্ব সংকটে থাকা এক জনপদ। মেঘনার ভয়াবহ ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত 2000-এর বেশি পরিবার। চালিয়ে যাচ্ছে নদী ভাঙন ও জলবায়ু ঝুঁকির মধ্যে টিকে থাকার লড়াই। স্থানীয়দের দাবি, দ্রুত নদী ভাঙন রোধ ও টেকসই পুনর্বাসন না হলে মেঘনার গর্ভে হারিয়ে যাবে পুরো জনপদ। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। 80 বছর বয়সী রতন শিকদার 3 দশকে 3বার নদীগর্ভে হারিয়েছেন তার বসতভিটা, জমি ও জীবনের সব সঞ্চয়। প্রতিবারই নতুন করে ঘুরে দাঁড়ালেও এখনো তার বসবাস সেই ভাঙন আতঙ্কে। এই নদীর গর্ভে 1150 ফ্যামিলি আসলাম, সব নদী ফেলেন করে দিয়েছে। আমাকে ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, চলার কোনো রাস্তা নেই, ঘাট নেই, আমরা অসহায় না। শুধু রতন শিকদারই নন, মালেক ফরাজি, হোসেন গাজী সহ অন্তত 2000 পরিবার প্রতিনিয়তই থাকেন নদী ভাঙনের শঙ্কায়। বসতভিটা হারিয়ে তাদের ঠিকানা এখন আশ্রয় কেন্দ্র। অভিযোগ আছে এসব আশ্রয় কেন্দ্রেও রয়েছে নিরাপত্তার শঙ্কা। নদী আমাদেরকে 3বার ভাঙছে, এখন আমরা রাস্তার আশেপাশে বসবাস করতেছি। আমরা কই যাইমু, কই থাকবো, কি করুম, আমাদের কোনো তথ্য নাই। এনে অস্থায়ীভাবে আসি, আর মনে হয় কিছুদিন এখানে থাকতে পারবো। পুরো চরে নেই বিদ্যুৎ সংযোগ, নেই কোনো স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র কিংবা মৌলিক নাগরিক সুবিধা। জীবিকার একমাত্র ভরসা মাছ ধরা ও কৃষিকাজ। সরকারি সেবার বাইরে থেকেও প্রতিদিন বেঁচে থাকার অনিঃশেষ লড়াই এই জনপদের মানুষের। যাতায়াতের আমাকে কোনো লাইন নাই, আমরা কিভাবে চলাফেরা করবো? নৌকা নিয়ে নিজে বাড়ি হাসপাতাল নিজে নিলেও আমাকে লোক থাকে না। আমাকে স্কুলে আমরা কই পড়বো? চরটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার, যা চলে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এর বাইরে জরুরি পরিস্থিতিতে বাসিন্দারা আটকা পড়েন নদীর বিচ্ছিন্নতায়। নেই রাষ্ট্রীয় কোনো সুবিধা, এমনকি সম্প্রতি চালু হওয়া সরকারি কার্ডও না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আমরা অনেক ছোট থাল থেকে জালিয়াগিরি করি, আমাকে জেলে কাট হয় না, ওই যারা উত্তরে থাকে এগো কাট হয়। আমরা কৃষক কাটও পাই না, ফ্যামিলি কাটও পাই না, আর কোনো বক্স বার্তাটা তো আমাকে কোনো নাই। নদী ভাঙনের বড় কারণ হিসেবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে দায়ী করা হয়। চরবাসীদের অভিযোগ, অবৈধ ও নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনেই গতিপথ বদলে আগ্রাসী হচ্ছে মেঘনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই জনপদের মানুষের দুর্দশার কথা আমলে নিয়েছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। শহরাঞ্চলের মানুষের যে কষ্ট এবং আমাদের সম্মানিত নাগরিক হিসেবে তাদেরকে যে তাদের এই সেবাগুলো দেওয়ার যে বিষয়টা, সেটি আমরা অ্যাক্টিভভাবে বিবেচনায় রেখেছি, সরকারও বিবেচনায় রেখেছেন। সব হারানোর পরও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন মাঝের চরের মানুষ। স্থায়ী বাঁধ নির্মাণ, নিরাপদ বসতি তৈরি এবং রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে না পারলে মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে চরটি। শঙ্কা অনেকের। মেঘনার বুক চিরে দাঁড়িয়ে থাকা এই মাঝের চর সময়ের সঙ্গে অসম লড়াইয়ের গল্প। একদিকে বিদ্যুৎহীন অন্ধকার, অন্যদিকে নদী ভাঙনের আতঙ্ক। এই দুই সংকটের মধ্য দিয়েই এখানকার মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বদলে যাচ্ছে নদীর গতিপথ, হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও জীবনের শেষ সম্বল। তবুও টিকে থাকার লড়াইয়ে আপ্রাণ চেষ্টা এই চরবাসীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ভোলা। রাজধানীর পিআইবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের দেশের একজন বিশিষ্ট ডিফেন্স জার্নাল সম্পাদক হিসাবে উনি বিশ্লেষক হিসাবে কাজ করেন, প্রতিরক্ষা নীতি নিয়ে, নিরাপত্তা ইস্যু নিয়ে উনি দীর্ঘদিন লেখালেখি করেন। আমরা যারাই পত্র পত্রিকা খোঁজখবর রাখি আমরা জানি আবু রুশদ তিনি অত্যন্ত গবেষণাধর্মী তৎপরতায় লিপ্ত ছিলেন, আছেন। এবং ডক্টর শফিকুর রহমান ব্রেইন একটা অর্গানাইজেশনের তিনিও তার বক্তব্য রেখেছেন। এবং সমসাময়িক কালের যে সমস্ত জরিপ, গবেষণা এবং ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে যে রাজনীতির চিন্তা করার যে উপকরণ, তার একজন উদীয়মান বুদ্ধিজীবী হিসাবে ডক্টর শফিক। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ এবং বিশিষ্ট অতিথিবৃন্দরা সব সামনে আছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকের সভার সভাপ্রধান হিসাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে, ধৈর্য নিয়ে আমাদের সকলে আলোচনা শুনছেন।
আমরা শেষের দিকে একটু কথা বলছি, মাননীয় প্রধান অতিথি কথা বলার পরে আর কেউ থাকবে না, ওই জন্য আমি তার অনুমতি নিয়ে আমি তো আগেই কথা বলছি। আমি আলোচনাটা যেভাবে সাজিয়েছিলাম সেভাবে আর আমার আলোচনা এখন করা সম্ভব হবে না, কেননা আমাদের বিশেষ অতিথি ডক্টর অধ্যাপক মোস্তাক সাহেব যেভাবে আলোচনা করে আলোচনাটা একটু ভিন্ন খাতে মোড় দিয়েছেন এবং পুরো চিন্তাটাই ওনার নিজের। উনি যেহেতু একজন গবেষক, উনি যেহেতু একজন শিক্ষক, এবং এটা পিআইবি আমি মনে করি অপরিকল্পিতভাবে হলেও একটা চমৎকার সুযোগ পেয়েছে যে এই ধরনের একটা চিন্তাকে আমরা জানলাম, গুছিয়ে উনি যেভাবে বলেছেন এটার পক্ষে বিপক্ষে ইত্যাদি মতামত পরে হবে। ঠিক একই ধরনের যদি অন্য কোনো অ্যান্টিথিসিস থেকে থাকে একই বিষয়ের উপরে, আমি পিআইবিকে অনুরোধ করব এরকম যেন তারা আয়োজন করেন, এবং মাননীয় মহাসচিবকে অনুরোধ করব যে আমাদের মতো লোকজন, আমরা যারা মেঠোকর্মী রাজনীতিতে থাকি, আমরা অতটা তো গবেষণা করি না বা অতটা আমরা লেখাপড়াও করার সময় সুযোগও পাই না, আমরাও ধরেন এরকম নানান রকম মতের যে একটা বুদ্ধিভিত্তিক যে বিতর্ক প্রতিযোগিতা, যেটা একটু আগেই দিদি সাহেব দ্বন্দ্ব হিসেবে বললেন, এবং এবার টিকা কার্যক্রম চলমান থাকলেও কমছে না হামে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিস্তারিত জানাতে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, হামের প্রকোপ দেখা দিয়েছিল মার্চ মাসের মাঝামাঝি থেকে, পরবর্তীতে কিন্তু এপ্রিলের 5 তারিখ থেকে সরকারি পক্ষ থেকে সারা দেশে হামের টিকা কার্যক্রম চালু হলেও আজও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন হাসপাতাল থেকে আসলে আসছে যে খবর, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন যে খবর আসলে প্রকাশিত করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কিন্তু আসলে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এবং টিকা কার্যক্রম চলার প্রায় 1 মাস পেরোলেও কেন আসলে এই যে শিশু মৃত্যু সেটা কমানো যাচ্ছে না, এই বিষয়ে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে ধাপে ধাপে টিকা কার্যক্রম চলার ফলে বিভিন্ন অঞ্চলের আসলে টিকা কার্যক্রম যেই সব শিশুরা পেয়েছে ধাপে ধাপে সেটি হওয়ার ফলে আসলে টিকার যে পরিপূর্ণ 95% যে অ্যান্টিবডি তৈরি হবে শিশুদের বডিতে, সেটিতে আসলে বেশ কিছু সময় লাগবে। এবং টিকা কার্যক্রম সবশেষ যে ডোজটি দেওয়া হয়েছে, চিকিৎসকরা বলছেন সেই ডোজের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী 1 মাস পর্যালোচনা করে আসলে বোঝা যাবে টিকা কার্যক্রম কতটা সফল হয়েছে। চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে এই জুন মাসের মাঝামাঝি অবস্থানে আসলে যে হামের যে প্রকোপ সেটি কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং শিশু মৃত্যুর সংখ্যা কিন্তু আগে থেকে অনেকটা কমেছে বলে তারা দাবি করছেন। আমরা যদি দেখাই, আজকে শিশু হাসপাতালে আমরা অবস্থান করছি, এখানে কিন্তু গত 24 ঘন্টায় এখন পর্যন্ত 1 জন শিশুর মৃত্যু হয়েছে এবং 20 জন শিশু কিন্তু আসলে ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। আমরা বিভিন্ন ওয়ার্ডে কিন্তু হামের ওয়ার্ডগুলোতে ঘুরেছি, সেখানে দেখেছি শিশুরা কিন্তু শুধু 3 বছর কিংবা 9 মাস 15 মাসের শিশুরাই নয়, বরঞ্চ এর থেকে বড় অর্থাৎ 4 বছর 5 বছর 11 বছরের শিশুরাও কিন্তু আমরা দেখেছি হাসপাতালে এসেছেন হামের উপসর্গ নিয়ে। তো এই ছিল আমার কাছ থেকে হামের যে তথ্যাবলী, সেখান থেকে সর্বশেষ। রাজধানীর শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ স্টোরে অগ্নিকাণ্ডের 2 সপ্তাহ পেরিয়ে গেল, চালু হয়নি অপারেশন থিয়েটার ও সংশ্লিষ্ট ইউনিট। অক্সিজেন লাইন ক্ষতিগ্রস্ত হয় বন্ধ, জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার। অপারেশনের অপেক্ষায় থাকা শতাধিক রোগী পড়েছেন চরম অনিশ্চয়তায়। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। অগ্নিকাণ্ডের দিনই হাসপাতাল পরিদর্শনে এসে দ্রুত ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সেই নির্দেশনা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের ধীর গতিতে অপারেশন থিয়েটার পুনরায় চালুর কাজ আটকে আছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অপারেশনের অপেক্ষায় রোগীদের দীর্ঘ তালিকা। অপারেশনের ডেট পড়ছিল, আমি গেছিও, লোকজন বেশি হয়েছে, এই কারণে ফেরত আসছি। ঈদের পরে অপারেশন করার কথা ছিল, কিন্তু এই আগুন লাগার কারণে ওটির পারমিশন পাচ্ছেন। এই অবস্থায় বিপাকে পড়েছেন চিকিৎসকরাও। গেলেই রাউন্ডে জিজ্ঞেস করে স্যার কবে অপারেশনের ডেট, আমরা তো তখন বলতে পারি না এক্স্যাক্ট যে আপনার এই শিডিউল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার পরও এখনও অ্যাসেসমেন্ট শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ। অন্যদিকে গণপূর্ত বিভাগের দাবি ক্ষতিগ্রস্ত মালামাল সরাতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করা যায়নি। আমাদেরও কিন্তু তাদেরকে বারবার আমরা ফোন করি, ওনারা আসে বা ফোনে কথা হয়।
আমাদের দিক থেকে কিন্তু আমরা বারবার নক করতেছি। কিছু মালামাল ছিল যেগুলা হচ্ছে নিমিউ কর্তৃক এগুলা সার্ভে করা হবে, ওই সার্ভে এখনো আজ পর্যন্ত হয়নি। ওনারা আজকে কথা বললো যে মাল সরাই রাখবে, পরে এটা সার্ভে করবে। গত 20 মে ভোরে অপারেশন থিয়েটারের পাশের একটি স্টোররুমে আগুন লাগে। এতে স্টোররুমের পাশাপাশি অপারেশন থিয়েটারের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরও থাকছে, বিশ্বকাপের আগেই বড় চমক আলজেরিয়ার। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলল আফ্রিকার দেশটি। ডাচদের বিপক্ষে জয় 1-0 গোলে। আবারও সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজেপির বাধার মুখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন 28 জন। ভোরে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয় তাদের। তবে বিজেপি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে আসতে পারেননি। বিজেপির 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেন। 28 জনের মধ্যে 12 জন পুরুষ, 10 জন নারী ও 6 জন শিশু। বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজেপি। এবার বাণিজ্যের সংবাদ। মেহেরপুরে জমে উঠেছে আমের বাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি রফতানি হচ্ছে বিদেশেও। আম সংরক্ষণাগার নির্মাণের দাবি বাগানীদের। আর বিষমুক্ত আম উৎপাদনে বাগান মালিকদের সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। ফয়সাল হোসেনের ছবিতে বেন ইয়ামিনের রিপোর্ট। বাগান থেকে নামানো হচ্ছে আম, সেখান থেকে সরবরাহ করা হচ্ছে পাইকারি আড়তে। মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আম, ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। বাগানীরা বলছেন এবছর আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। শিগগিরই আমের সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। আমরা যতদিন পর্যন্ত সংরক্ষণ না করতে পারবো ততদিন পর্যন্ত এটার মোটামুটি একটা ভালো দাম পাওয়া কোনো কৃষকের পক্ষে সম্ভব না। বাংলাদেশের মানুষ মেহেরপুরের আমটা ভালোবাসে, সুস্বাদ খাইতে। আমরা এই জন্যই আসি ঢাকা থেকে এই আমটা নেওয়ার জন্য। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ কাজে লাগাতে সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। এক্সপোর্টাররা যদি আরো একটু সহযোগিতা করে আমাদেরকে, কৃষকদেরকে, তাহলে কৃষকরা খুব সহজভাবে এটা এক্সপোর্টের সাথে জড়িত হতে পারত। বিষমুক্ত আম উৎপাদনে বাগান মালিকদের সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। আমরা মনে করি সদস্য সরকার মেহেরপুরে এই জাতীয় কোল্ড স্টোরেজ স্থাপন করে এখানকার কৃষকদের যে ফসল সেটা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কৃষি বিভাগের তথ্যমতে এবছর মেহেরপুরে 160 কোটি টাকার আমের বাণিজ্য হবে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। রাজধানীর পিআইবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। একজন অনন্য পুরুষ, ক্ষণজন্ম পুরুষ, যে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। আমি মনে করি এটা আমার কাছে একটা বিরাট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যেটা সবাই বলেছেন, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন, যে আমরা আলাদা, আমরা ওদের সঙ্গে এক নই, আমাদের অস্তিত্বটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে আমরা দেখি। এবং এটার প্রতি কিন্তু সমগ্র দেশের মানুষ দেখুন, এইবারও নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকা, মিডিয়াতে একটা হাইপ উঠিয়ে দিয়েছিল, যেখানে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখেন মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমি সবসময় যে কথাটা বলি, জোর দিয়ে বলি, যে বিএনপি ইজ এ পার্টি অফ লিবারাল ডেমোক্রেসি। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই,
আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। সে কারণে আমার নেতা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে স্লোগানটা দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, এটা রাজধানীর পিআইবি থেকে সরাসরি যুক্ত ছিলাম। স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। হজ যাত্রীদের 150টি লাগেজ কাটার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এস.এম. রহিদুজ্জামান মিল্লাত। সকালে সচিবালয় ব্রিফিংয়ে তিনি জানান, বিমানের লাগেজ নামানো থেকে শুরু করে বেল্ট আসা পর্যন্ত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে লাগেজ কাটার প্রমাণ পাওয়া যায়নি। সৌদি ফেরত ওই হজ ফ্লাইটের 21টি ক্ষতিগ্রস্ত লাগেজের বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বিমানের বহরে 46টি উড়োজাহাজ দরকার, যার মধ্যে বোয়িং থেকে কেনা হচ্ছে মাত্র 14টি। প্রথমটির চালান পাওয়া যাবে 2031 সালে। বিমানবন্দরে সিসিটিভি ও বডি অন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্ত প্রতিবেদন কয়েক ঘন্টার মধ্যেই আমার কাছে কর্তৃপক্ষ পাঠায় যে লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল্ট পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। লাগেজ নামানো হয়েছে, আনা হয়েছে এবং জেনে খুশি হবেন আপনারা 13 মিনিটের মধ্যে প্রথম লাগেজটা এসেছে। আপনারা যাচাই করলে জানবেন যে গতকালকের ঘটনাটি অসত্য। এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর। বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল নেদারল্যান্ডস। অপেক্ষাকৃত দুর্বল আলজেরিয়ার বিপক্ষে হার সঙ্গী হয়েছে ডাচদের। আফ্রিকার দেশটি জয় পেয়েছে 1-0 গোলে। বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে আছে আলজেরিয়া। এদিন ডাচরা মাঠে নামে পূর্ণ শক্তি নিয়ে, তবে আলজেরিয়ার রক্ষণের সামনে খুব একটা কার্যকর ছিল না তাদের আক্রমণ ভার। একের পর এক চেষ্টা করেও গোল আদায় করে নিতে পারছিল না নেদারল্যান্ডস। সুযোগ তৈরি করেছিল আলজেরিয়াও, বারবার ব্যর্থ হয়েছে তারাও। তবে 86 মিনিটে আনিস মুসার করা গোলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আদালতে আসামিরা, রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ। সর্বোচ্চ সাজার আবেদন রাষ্ট্রপক্ষের। 3 মাসের মধ্যে শিশুরা পাবে স্কুল ড্রেস। এবছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল। মাদক নির্মূলে খেলাধুলায় বিপ্লব ঘটাবে সরকার। এবং এবার হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। টেস্টে মিলবে বিশেষ ছাড়। জুলাই থেকে বগুড়া সহ 5 জেলায় বিতরণ শুরু। ব্যর্থ দেশগুলো থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন শিউন। ধন্যবাদ তাজমিলা। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।